দেশে চলমান পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ, ঢাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছে আন্দোলনকারী, বিচ্ছিন্ন সংঘর্ষ। কারফিউ উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার মিছিল, পুলিশ বিজিবির বাধা, সাভারে একজন নিহত। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে জনগণের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পক্ষ থেকে কথা জানানো হয়। তার বক্তব্য দেয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করারও আহ্বান জানানো হয়েছে ISPR এর পক্ষ থেকে। তার বক্তব্যে দেশের চলমান পরিস্থিতিতে কিছু দিক নির্দেশনা আসতে পারে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতিতে কারফিউ জারির পর থেকে মাঠে দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর সদস্যরা। রোববার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির পর আজ সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে সেনা সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে রোববার সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি থাকবে। কারফিউ থাকায় সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনীর সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিভিন্ন কাজে সড়কে বের হওয়া অনেক মানুষজনকে বাসায় ফিরিয়ে দিতে দেখা গেছে। কারফিউ ভঙ্গ করে ঘরের বাইরে বের হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এদিকে আজ থেকে 3 দিন দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে রাজধানীর চারপাশ থেকে ঢাকায় প্রবেশ করছে আন্দোলনকারীরা। রাজধানীর কোনো কোনো গুরুত্বপূর্ণ সড়ক আন্দোলনকারীদের দখলে। উত্তরা থেকে পায়ে হেঁটে মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেন হাজারো মানুষ। উত্তরা, আজমপুর, কুড়িল বিশ্ব রোড হয়ে বনানীর দিকে এগোতে থাকে মানুষের ঢল। পথে পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন ঢাকামুখী মানুষ। কুড়িল বিশ্ব রোড পার হয়ে আন্দোলনকারীরা বনানী অভিমুখে পায়ে হেঁটে মহাখালী আসেন। সেখানেও তারা বাধার মুখে পড়েন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জাহাঙ্গীর গেট এলাকা দিয়ে প্রবেশ করতে না দিয়ে মহাখালী 7 রাস্তা সড়ক দিয়ে ঢাকায় প্রবেশের অনুরোধ করে। এছাড়া যাত্রাবাড়ি, বাবুবাজার, গাবতলী এলাকা দিয়ে ঢাকায় প্রবেশ করছেন আন্দোলনকারী লাখো মানুষ। দর্শক, রাজধানী মহাখালীতে আছেন আমাদের সহকর্মী জুনাদ আল হাবিব। কিছুক্ষণ আগে সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন তিনি। আমরা দেখছি যে রাজধানীর যে প্রবেশ মুখ উত্তরা থেকে বিশাল একটি মিছিল নিয়ে তারা ঢাকার ভিতরে প্রবেশ করছেন এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায়, যেখানে আপনারা দেখছেন যে হাজার হাজার শিক্ষার্থী তারা এই অঞ্চলের যে রাজপথগুলো রয়েছে সে রাজপথ দখলে নিয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটা জানিয়েছেন যে এই কারফিউ উপেক্ষা করে তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি, কারফিউকে উপেক্ষা করা বা কারফিউকে না মেনে তারা কিন্তু রাস্তায় তাদের দাবি দেওয়া পূরণের জন্য রাস্তায় নেমে এসেছেন এবং এখানে যত দূর চোখ যায় তত দূর আমরা দেখছি যে আসলে মানুষের স্রোত এবং এই মানুষগুলো এখানে নেমেছেন মূলত তাদের দাবি একটাই। তারা বলছেন যে সরকারের কাছে তারা দাবি জানিয়েছিলেন, শহীদের বিচারের দাবি জানিয়েছিলেন, সেই সরকার যেহেতু তাদের দাবি মানেননি তাই তারা যে এক দফা দাবিতে কর্মসূচি পালন করছেন সেই কর্মসূচি কিন্তু এখন চলছে এবং এই কর্মসূচির সমর্থনে তাদের এই মিছিল আসলে কোথায় গিয়ে থামবে তারও কোনো কিন্তু এখনো আমরা আসলে বলতে পারছি না এবং এখানে দেখা যাচ্ছে যে আসলে লোকে লোকারণ্য এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই রাজপথে থাকার কিন্তু ঘোষণা দিয়ে রেখেছেন এবং সেই ঘোষণার অংশ হিসাবে কিন্তু তাদের আজকের এই লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালিত হচ্ছে। দর্শক, রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। নূর, ওখানকার পরিস্থিতি সম্পর্কে জানান, সার্বিক কি অবস্থা? ফারজানা, বেলা 1টার পরই
শাহবাগের পশ্চিম এবং পূর্ব দিকে যে দুটি রাস্তা রয়েছে এই দুটি রাস্তা থেকে কয়েক হাজার ছাত্র জনতার মিছিল এই মোড়টিতে এসে অবস্থান নেয় এবং সে সময় এখানে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল এবং সেনাবাহিনীর সদস্যদেরকে ফুল দিয়ে আন্দোলনকারী ছাত্র জনতা বরণ করে নেয় এবং তারা এই যে রাস্তার মোড়টি আছে সেই মোড়টিতে অবস্থান নেয়। এখন এখানে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছে, তারা তাদের যে দাবি সেই দাবির পক্ষে স্লোগান দিচ্ছে। এখানে একটু আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের বিপুল পরিমাণ উপস্থিতি ছিল, কিন্তু একটু আগে তারা তাদের যে উপস্থিতি সেটি এখান থেকে সরিয়ে নেয়। তারা এখন শাহবাগের যে থানাটি রয়েছে সেই থানার ভেতরে গিয়ে অবস্থান নিচ্ছে। আর এই যে মোড়টি রয়েছে এই মোড়টিতে এখন শুধুমাত্র ছাত্র জনতা এবং সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। ছাত্র জনতার পক্ষ থেকে বলা হচ্ছে তারা কোনো ধরনের সহিংসতা চান না, তারা কোনো ধরনের ভাঙচুর চান না, তারা কোনো ধরনের রক্তপাত চান না, তারা আর কোনো রক্তপাত হোক সেটি চান না। তারা একটি শান্তির বাংলাদেশ চান, তারা একটি নতুন বাংলাদেশ চান। তারা এইখানে দাঁড়িয়ে তাদের যে দাবি সে দাবি জানাচ্ছেন, তাদের যে এক দফা বাস্তবায়ন সে এক দফা বাস্তবায়ন চাচ্ছেন। তারা এইখানে এখনও দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং আজকে এই জায়গাটিতে কেন্দ্রীয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে সমন্বয়করা রয়েছেন তাদের আসার কথা রয়েছে। তারা এখানে এসে তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি ঘোষণা করবেন। আর এই জায়গায় ছাত্র জনতা যারা উপস্থিত হয়েছেন, যারা এসে জড়ো হয়েছেন, তারা বলছেন তাদের যে এক দফা দাবি, তাদের সেই এক দফা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি, তাদের যে রাজপথে দখল নেওয়া, তাদের যে রাজপথে অবস্থান নেওয়া সেটি চালিয়ে যাবেন। আজকে কারফিউর মধ্যেই তারা এই শাহবাগ চত্বরে তাদের অবস্থান বজায় রেখেছেন। দর্শক, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানিয়েছেন সহকর্মী নাজিবুর রহমান। অনির্দিষ্টকালের চলমান কারফিউর পর থেকেই কিন্তু রাজধানীর বেশিরভাগ এলাকার পরিস্থিতি অনেকটা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে এবং আজ সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঘুরেছি। সেই বিভিন্ন পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা আমরা দেখেছি। রাজধানীর মোহাম্মদপুরে এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ, সেই সাথে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে এবং তারা যেই জিনিসটি দেখেছি আমরা, যেই সতর্ক অবস্থানে রয়েছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা তাদের দায়িত্ব পালন করছেন আমরা দেখেছি। এবং এই সড়কটিতে গেল কয়েকদিন কিন্তু বেশ আন্দোলনকারীরা জড়ো হয়েছেন আমরা দেখেছি, মানুষের এবং পুলিশের সাথে সংঘর্ষের চিত্র আমরা দেখেছি। তো সেই দিকটি বিবেচনা করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজ বাড়তি সতর্কতা পালন করছেন আমরা দেখেছি এবং কোনো ধরনের মানুষ কিন্তু এই সড়ক ধরে প্রবেশ করতে পারছে না, এমনকি কোনো যানবাহনকে আমরা প্রবেশ করতে দেখিনি। কোথাও কোথাও জরুরি প্রয়োজনে যারা এসেছেন তাদেরকে দু একজনকে যেতে দেওয়া হলেও বেশিরভাগ মানুষই কিন্তু বাধার মুখে পড়ছেন। আর এই চলমান কারফিউতে সবচেয়ে বড় ব্যাপার যেই জিনিসটি আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে মানুষের মধ্যে একটি আতঙ্ক এবং কারফিউর যে নিয়ম সেই নিয়ম মেনে চলার জন্য সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে রাত থেকেই কিন্তু বলা হচ্ছে যে যেন কারফিউর যে নিয়ম রয়েছে সেই নিয়ম যেন জনসাধারণ মেনে চলে এবং সেই ব্যাপারটি নিশ্চিতের জন্যই তারা দায়িত্ব পালন করছেন, এমনটা আমরা দেখেছি। এবং এই এলাকায় এখনো পর্যন্ত আমরা কাউকে জড়ো হতে দেখিনি। রাজধানী মহাখালীতে আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব, আমরা সরাসরি তার সাথে যোগ দিচ্ছি। জুনায়েদ, আন্দোলনকারীরা এখন কোন পর্যন্ত, মানে কোথায় পৌঁছেছেন আমাদেরকে জানাবেন। ফারজানা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি আজকে ঘোষণা করা হয়েছিল লং মার্চ, সেই লং মার্চ কর্মসূচিকে সমর্থন জানিয়ে আমরা দেখেছি যে আসলে দুপুর 11টার দিকে মূলত ঢাকার যে প্রবেশ পথ রয়েছে আবদুল্লাহপুর গাজীপুরের এই অংশ থেকে একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে ঢাকায় প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি মহাখালী এলাকায় এবং যেখানে আপনারা দেখছেন যে মিছিলের স্রোত কিন্তু যাচ্ছে। তো আপনাকে কি তথ্য দিয়ে রাখি, এই মিছিলটি আমরা আসলে এয়ারপোর্ট থেকে লক্ষ্য রাখছিলাম মিছিলটির উপরে। এই এয়ারপোর্ট থেকে মহাখালী আসা পর্যন্ত কোনো ধরনের বাধার মুখে কিন্তু পড়তে হয়নি এই আন্দোলনকারীদেরকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য থেকে শুরু করে সেনাবাহিনী কেউ কিন্তু আমরা দেখিনি বাধা দিতে। তবে এই মহাখালীতে মিছিলটি পৌঁছার পর আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আন্দোলনকারীরা হয়তো এখানে অবস্থান করতে চেয়েছিলেন, তবে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে কনভিন্স করে কিন্তু তাদেরকে যে মগবাজারের যে সড়কটি রয়েছে মহাখালী থেকে সেই সড়কের দিকে কিন্তু তাদেরকে
পাঠিয়ে দিয়েছেন এবং এই মিছিলটি কিন্তু এখনো যাচ্ছে। ফারজান, আপনাকে বলে রাখি, আমরা মিছিলটিকে আসলে সেই 12টার পর থেকেই লক্ষ্য করছিলাম। মানুষের স্রোত বলা যায় এখানে, আসলে প্রায় আমরা একটি ফুটওভার ব্রিজের উপর মিছিলটি লক্ষ্য রাখছিলাম, সেখানে 30 মিনিট অপেক্ষা করেছি। আমরা দেখেছি তারপরও মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কত কিলোমিটার দীর্ঘ মিছিল সেটি আসলে আমরা এখনো হিসাব করতে পারিনি। এই ঢাকার এই যে দেশের উত্তরাঞ্চলের যেই লোকজন, সাধারণ মানুষ রয়েছেন, আসলে মূলত উত্তরাঞ্চলের এই প্রবেশ পথ দিয়েই কিন্তু আজকে লং মার্চ কর্মসূচিকে সমর্থন জানিয়ে এবং তারা কিন্তু এই ঢাকায় প্রবেশ করেছেন। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তাদের যে এক দফা দাবি দিয়ে রেখেছেন এবং সেই এক দফা দাবির সমর্থনে কিন্তু তারা আজকের এই পদযাত্রা বলি, আমরা বিক্ষোভ মিছিল বলি, এই কর্মসূচিটি পালন করছেন। এবং আন্দোলনকারীদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে যেভাবে আসলে এই আন্দোলনকে, শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করা হয়েছে, যেভাবে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করা হয়েছে, আসলে এই সরকারের কাছে তারা আসলে এখন আর বিচার চাইছেন না। তারা বলছেন যে আসলে এই সরকার তাদের কাছে তারা বিচার পাবেন না, এজন্যই তারা মূলত এক দফা দাবি দিয়েছেন বলে তারা আসলে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। এখন পর্যন্ত আমরা এই মানুষের ঢল কিন্তু দেখছি, তবে আমরা জানার চেষ্টা করেছিলাম মিছিলের গন্তব্য আসলে কোথায় গিয়ে আসলে তারা জমায়েত হবেন। সেই গণজমায়েত আসলে তারা কোথায় গিয়ে অবস্থান নেবেন সে বিষয়টি আসলে আমরা জানার চেষ্টা করেছিলাম, তবে আন্দোলনকারীরা এখনো কোনো গন্তব্য আসলে তারা আমাদেরকে জানাতে পারেননি এবং তারা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই ঢাকা শহর ছেড়ে যাবেন না, এমন হুঁশিয়ারি কিন্তু ইতিমধ্যে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা এই মহাখালীতে দেখেছিলাম বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি এবং তারা, আমরা যতটুকু বুঝতে পেরেছিলাম যে তারা আসলে আন্দোলনকারীদের প্রতিরোধের এক ধরনের প্রস্তুতি হয়তো নিতেছিলেন, তবে মিছিলের স্রোত দেখে আমরা যেটা দেখলাম, যখনই মহাখালীতে মিছিলের অগ্রভাগ এসে পৌঁছালো আমরা তখনই লক্ষ্য করেছি যে পুলিশ সদস্যরা কিন্তু এই মহাখালীর অংশ ছেড়ে দিয়ে তারা রাওয়া ক্লাব যে রয়েছে সেই রাওয়া ক্লাবের দিকে চলে গিয়েছেন এবং কোনো ধরনের বাধা কিন্তু তারা দেননি। তবে সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা মিছিলকারীদের দিকে এগিয়ে এসেছেন এবং তাদেরকে কোনো ধরনের সহিংসতা না করার জন্য কিন্তু তারা তাদেরকে বুঝিয়েছেন এবং তাদেরকে এখানে আসলে অবস্থান না করে, যেহেতু তাদের আন্দোলনের মূল যে কেন্দ্রটি রয়েছে এখন শাহবাগে, তারা মূলত আসলে সেদিকে চলে যাওয়ার জন্য এই মগবাজার মহাখালীর এই সড়কটি কিন্তু তারা ছেড়ে দিয়েছেন। তো এখন পর্যন্ত মানে কিন্তু মিছিলের স্রোত কিন্তু এখনো চলছে এবং কত মানুষ এখানে জমায়েত হয়েছেন সেটা আসলে হিসেব করে বলা যাবে না। এবং এখানে এখন আমরা শুধু ছাত্রদের কি দেখছি না, আমরা দেখেছি ছাত্র, অভিভাবক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মিছিলে, এই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং খুবই শান্তিপূর্ণভাবে কিন্তু তারা তাদের এই কর্মসূচিটি পালন করেছেন। তারাও কোনো ধরনের ভায়োলেন্স সৃষ্টি করেননি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আসলে কোনো ধরনের বাধা কিন্তু ইতিমধ্যে তারা এখনো পাননি। তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু তারা চালিয়ে যেতে চান এবং তারা এটাও বলেছেন যে এই আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা, সংঘর্ষ, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তারা দাবি করছেন যে আসলে এই সহিংসতা বা অগ্নিকাণ্ডে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই। অন্য কোনো পক্ষ আসলে আন্দোলনকে অন্যভাবে উপস্থাপন করার জন্য জাতির সামনে হয়তো এই ধরনের সহিংসতা বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন বলে কিন্তু তারা দাবি করছেন। তবে যেহেতু আমরা এয়ারপোর্ট থেকে এই মিছিলটিকে লক্ষ্য রাখছিলাম, তবে এয়ারপোর্ট থেকে এই মহাখালী পর্যন্ত দীর্ঘ একটি পথ এবং এই পথে আমরা কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের সংঘর্ষে জড়াতে কিন্তু আন্দোলনকারীদের দেখিনি এবং তারাও খুবই শান্তিপূর্ণভাবে তাদের এবং গণমাধ্যম কর্মীদের সাথে গত কয়েকদিন আমরা যেটা দেখেছি যে বিরূপ এক ধরনের আচরণ তারা করেছিলেন, তবে আজকে আমরা সেই বিষয়টি কিন্তু দেখিনি। তারা আমাদেরকে কাজে আসলে যথেষ্ট সহযোগিতা করেছেন এই পদযাত্রা কর্মসূচিতে। এবং আপনারা দেখছেন যে মিছিলটি কিন্তু মিছিলের এই অগ্রভাগ এখান থেকে মহাখালী থেকে এখান থেকে চলে গিয়েছে প্রায় 10-15 মিনিটের বেশি হবে, কিন্তু এর শেষ ভাগ কোথায় রয়েছে এবং এর মিছিলের শেষ অংশ আসলে কোন জায়গায় গিয়ে ঠেকেছে সেটি কিন্তু আমরা এখনো জানি না। এবং আমরা দেখছি যে মানুষের স্রোত
মানুষের যে স্রোত সেই স্রোত কিন্তু চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদেরকে আসলে কোনো ধরনের উস্কানিমূলক কোনো কার্যক্রম কিংবা কোনো বক্তব্য কিংবা কোনো কথা তারাও বলছেন এবং আন্দোলনকারীরাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো ধরনের বাকবিতণ্ডায় জড়াচ্ছেন না। তবে তারা যেখানেই আসলে সেনা সদস্যদের উপস্থিতি দেখছেন সেখানেই তাদের যে একটি কয়েকদিন ধরে যে স্লোগানটি দিচ্ছেন সেনাবাহিনীর কাছে তারা সেই স্লোগানটি কিন্তু তারা সেনা সদস্যের দেখা মাত্রই কিন্তু তারা সেই স্লোগানটি দিচ্ছেন। তো ফারজানা আসলে এখন পর্যন্ত এই গণমানুষের যে স্রোত সেই স্রোত কিন্তু এখনো যাচ্ছে এবং আমরা যতটুকু বুঝতে পেরেছি আসলে এখনো সঠিকভাবে বলতে পারছি না আপনাদেরকে, যতটুকু বুঝতে পারছি এই স্রোত হয়তো শাহবাগে গিয়ে এই মানুষের জনসমুদ্র শাহবাগে গিয়ে তারা হয়তো অবস্থান করবেন এবং সেই শাহবাগের উদ্দেশ্যেই কিন্তু তারা এই দীর্ঘ পথ কিন্তু পায়ে হেঁটে কিন্তু তারা যাচ্ছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, আমরা দেখেছি শুধু এই মিছিলকারীদের সাথে রাস্তায় যারা দাঁড়িয়েছিলেন যে যেখান থেকে পেরেছেন কিন্তু তারা এই মিছিলে অংশ নিয়েছেন। এবং আরেকটি বিষয়, গত কয়েকদিন ধরেই আন্দোলনে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে এই আন্দোলনকারীদেরকে পানি, বিভিন্ন ধরনের শুকনো খাবার দিয়ে কিন্তু সাধারণ মানুষ সহযোগিতা করছেন এবং সাধারণ মানুষ এই আন্দোলনকারীদের পাশে এগিয়ে আসছেন এবং আন্দোলনকারীরাও কিন্তু আসলে সমর্থন জানিয়েছেন। এবং এই মহাখালীতে আমরা দেখেছি যে মিছিলের খবর পেয়ে যে উত্তরা থেকে একটি মিছিল আসছে, এই মিছিলের খবর পেয়ে মহাখালীতেও আমরা দেখেছি যে আন্দোলনের সমর্থনে বেশ কিছু মানুষ এখানে অবস্থান নিয়েছিলেন এবং মিছিল দেখার সাথেই আমরা যেটা দেখলাম যে তাদেরকে করতালি দিয়ে কিন্তু স্বাগত জানিয়েছে। এবং এই যে এই অবস্থানে কিন্তু কোনো ধরনের বাধা অন্তত আমার চোখে আজকে পড়েনি। এর আগে সকালবেলা আপনাদেরকে বলে রাখি যে চিত্রটি আসলে আমরা দেখেছি যে সকালবেলা অবসরপ্রাপ্ত যে সেনা কর্মকর্তারা রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা এখানে একটি প্রতিবাদ বিক্ষোভ করেছেন এবং তারা আসলে দাবি জানিয়েছেন যে আমাদের যে প্রাণের বাংলাদেশকে আর তারা রক্তাক্ত হতে দেখতে চান না এবং তারা বলছেন যে এর সমাধান প্রধানমন্ত্রীকেই আসলে উদ্যোগ নিতে হবে এর সমাধানের জন্য এবং তাকেই আসলে এই সমাধান হবে বলে কিন্তু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যেখানে আমরা দেখেছি যে বেশ কয়েকজন সাবেক জেনারেল কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারাও এই মিছিলটি, এই মানুষের স্রোত যখন মহাখালীতে এসে পৌঁছেছে তারাও কিন্তু করতালির মধ্য দিয়ে এই মানুষগুলোকে কিন্তু তারা স্বাগত জানিয়েছেন। এখন পর্যন্ত আপনারা যেটি দেখছেন যে খুবই শান্তিপূর্ণভাবে ছাত্র জনতার যে বিক্ষোভ কর্মসূচি, ছাত্র জনতার যে পদযাত্রা, লং মার্চ কর্মসূচি সেটি কিন্তু পালিত হচ্ছে এবং সেই কর্মসূচি আসলে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। আমরা দেখছি যে আসলে মানুষের যেই, আপনি জানেন যে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ চলছে। এই কারফিউর মধ্যে আসলে সরকারের পক্ষ থেকে বেশ কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়েছিল এবং সরকার দলীয় যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে আওয়ামী লীগের তারাও কিন্তু এই আন্দোলনকারীদেরকে প্রতিহত করার এক ধরনের ঘোষণা কিন্তু দিয়ে রেখেছিলেন। তবে এই মিছিলে বা এই মহাখালী, উত্তরা, বনানী এই এলাকায় কিন্তু আমরা কোনো সরকার সমর্থিত কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কিন্তু আমরা দেখিনি এবং তাদের কোনো ধরনের অবস্থানও কিন্তু আমাদের চোখে পড়েনি বা তারা আন্দোলনকারীদের কোনো ধরনের বাধা দেওয়ারও কিন্তু চেষ্টা করেননি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে লং মার্চ কর্মসূচি আসলে যেই লং মার্চ কর্মসূচি শিক্ষার্থীরা গত 6 তারিখে ছিল, যেটি আজকে নিয়ে এসে অর্থাৎ আগামীকাল তাদের পালন করার কথা ছিল কিন্তু সেটি তারা আজকে নিয়ে এসেছেন এবং সেই কর্মসূচি পালনের উদ্দেশ্যেই কিন্তু মূলত এই যে ঢাকায় যে মিছিলের স্রোত প্রবেশ করেছে এবং এই মিছিলের স্রোত গিয়ে হয়তো শাহবাগে ঠেকবে এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ফারজানা, আমরা মহাখালী থেকে জানছিলাম আন্দোলনকারী বা যে জনস্রোত বলবো তাদের অবস্থান, তাদের দাবির সম্পর্কে এবং মহাখালীর সার্বিক অবস্থা। জুনায়েদ, আর কোনো খবর কি আপনি আমাদেরকে দিতে পারবেন সেখানকার পরিস্থিতি সম্পর্কে, জনস্রোত সম্পর্কে, তাদের গন্তব্য সম্পর্কেও যদি আপনি কিছু জানেন?
আর খবর বলতে আপনি জানেন যে সারা দেশেই কিন্তু কারফিউ, সারা কিন্তু আপনি জানেন যে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। এক ধরনের আতঙ্ক কিন্তু সকল মানুষের মধ্যেই বিরাজ করছিল। বিশেষ করে আসলে আমরা যখন সকালে ঢাকা শহরে বের হয়েছিলাম সকাল 9টা-10টার দিকে, তখন ঢাকায় যে পিনপতন নীরবতা ছিল, মানুষের মধ্যে যে উদ্বেগ ছড়িয়েছিল আসলে কি হবে আজকে এই ঢাকা শহরে, যেহেতু কারফিউ চলছে, শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের অসহযোগ আন্দোলনের মধ্যেই এই লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছেন। তো সেই কর্মসূচিকে ঘিরে আবার সরকার সমর্থিত লোকজনও কিন্তু তারাও কর্মসূচি দিয়ে রেখেছিলেন আন্দোলনকারীদেরকে প্রতিহত করার। এই যে ত্রিমুখী এক ধরনের অবস্থানের ঘোষণা আগে থেকে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে কিন্তু জনমনে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু ছিল। তো সেই উদ্বেগ আমরাও উদ্বিগ্ন ছিলাম আসলে কি হয়। এবং আপনি জানেন যে গত কয়েকদিন ধরে গণমাধ্যম কর্মীদের উপরেও বেশ কিছু জায়গায় হামলা হয়েছে এবং এই হামলার এই আব্দুল্লাহপুর গাজীপুর এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা ঢাকায় প্রবেশ করছেন। হ্যাঁ, তখন কিন্তু আমরা এক ধরনের এবং উদ্বিগ্নের মধ্যে ছিলাম। তবে আমরা যে মিছিলকে দেখে যেটা মনে করেছি যে ফারজানা, সেটা আসলে অব্যাহত রয়েছে। আবার পরে ঢুকেন কাটেন। আমরা দেখছি যে লং মার্চে, যে ঢাকা অভিমুখে যে লং মার্চ, সেটার সার্বিক চিত্র দেখতে পাচ্ছি। মহাখালী উদ্দেশ্যে তারা মহাখালী ক্রস করে এখন শাহবাগের দিকে যাচ্ছেন। হাজার হাজার লাখ লাখ জনগণ সেখানে যোগ দিয়েছে। আমরা সেখানকার সার্বিক অবস্থা দেখছি এবং পরিস্থিতি সম্পর্কে জানলাম। কারফিউ উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার মিছিল, বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচিতে সংঘর্ষ হয়েছে। সাভার ও হবিগঞ্জে পুলিশের গুলিতে 2 জনের মৃত্যু হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অভিমুখে যাবার জন্য জমায়েত হন হাজারো আন্দোলনকারী। এ সময় বাইক পাইলে তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট এবং গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। এদের মধ্যে রমজান আলী নামের এক ব্যক্তিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রেডিও কলোনি এবং বাজার বাস স্ট্যান্ডে সমবেত হবার চেষ্টাকালে পুলিশ আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক সৈয়দ হাসিবুন নবী সহ 10 জন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কুষ্টিয়া শহরের 6 রাস্তার মোড়ে লোকজন জড়ো করে সড়কে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। এরপর পুলিশ এবং বিজিবি টিয়ার শেল এবং রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এছাড়া আন্দোলনকারীরা শহরের বেশ কয়েকটি সড়কে অবস্থান নেয়। সিলেটে আন্দোলনকারীরা নগরীর চৌহাট্টার শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জিন্দাবাজার এলাকায় একটি গাড়িতে আগুন ধরে দেয়।
নারায়ণগঞ্জ থেকে আন্দোলনকারীরা ঢাকার আসার পথে বাধা দেয় পুলিশ এবং বিজিবি, পরে ব্যারিকেড ভেঙে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তারা। বরিশাল বিএম কলেজ এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সেখানে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। সকালে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। শহরের প্রধান সড়ক টিএ রোড, ফকিরাপুল এলাকা সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। সেনাবাহিনীর উপস্থিতিতে বিক্ষোভ প্রদর্শন করে। দর্শক, রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা তার সাথে আবারও যুক্ত হচ্ছি। নূর, আমাদেরকে এখনকার পরিবেশ সম্পর্কে জানান। ফারজানা, রাজধানীর যে শাহবাগ চত্বরটি রয়েছে, এই চত্বরটিতে ছাত্র জনতার ঢল নেমেছে। এই চত্বরের চারপাশের যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলো থেকে এখন শুধু ছাত্র জনতার একের পর এক মিছিল আসছে। বিপুল সংখ্যক ছাত্র জনতা মিছিল নিয়ে এই চত্বরের ভেতরে এসে অবস্থান নিচ্ছে, এই চত্বরে এসে অবস্থান করছে। তারা এখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং বেলা 1টার পর এই চত্বরে পশ্চিম পাশের যে রাস্তাটি রয়েছে সায়েন্স ল্যাব থেকে এসেছে এবং পূর্ব পাশের মৎস্য ভবন থেকে যে রাস্তাটি এসেছে, এই দুই রাস্তা থেকে শিক্ষার্থী সহ ছাত্র জনতার হাজার হাজার ছাত্র জনতার মিছিল নিয়ে এখানে আসে। তখন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল। সামরিক বাহিনীর সদস্যদেরকে ফুল দিয়ে সামরিক বাহিনীর সদস্যদেরকে ফুল দিয়ে আন্দোলনকারী ছাত্র জনতা এই যে মোড়টি রয়েছে, এই মোড়টি দখল নেয় এবং তারা এই মোড়ে দাঁড়িয়ে একের পর এক স্লোগান দিতে শুরু করেছে। তাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা এই যে চত্বরে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি ধরে রাখবেন। এবং এখানে শিক্ষার্থীরা যখন এই রাস্তার এই চত্বরের অবরোধ করার চেষ্টা করে, দখল নেওয়ার চেষ্টা করে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়ার একটি চেষ্টা করা হয়। এই বাধা দেওয়ার চেষ্টা, সেই বাধা ভেঙে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই বাধা ভেঙে এই যে শাহবাগ চত্বরটি রয়েছে, সেই চত্বরটি পুরোটিরই দখল এখন আইন শৃঙ্খলা ছাত্র জনতা নিয়ে নিয়েছে। এবং এখানে পুলিশের যে সদস্যদের উপস্থিতি ছিল, তারা এখন এই মোড়টি এবং এই মোড়ের চারপাশে তাদের যে পুলিশের অবস্থানটি ছিল, সেই অবস্থানটি তারা ছেড়ে চলে গেছে এবং তারা এখন শাহবাগ থানার ভেতরে অবস্থান করছে। তারা এখন এই জায়গায় ভেতরে অবস্থান করছে এবং আন্দোলনকারীরা আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। তারা আমাদেরকে ইসরায়েলের মতো ফিলিস্তিনি মনে করে গুলি করছে, এত গুলি করছে ভাই। আমরা তার বিচার চাই, আমরা সেনাবাহিনীর সরকার চাই, সেনাবাহিনীর সরকার চাই, সেনাবাহিনীর সরকার চাই। যে জিনিসটা বাংলাদেশ 10 বছর ধরে কোনো মানুষ করতে পারে নাই, সেটা আজ বাংলাদেশের ছাত্ররা করেছে। এবং ভবিষ্যতে যদি অন্য কোনো সরকার এসেও এরকম করে, ছাত্ররা তাকেও নামাবে ছাত্রদের সাথে কখনো কেউ পারবে না। হবে ইনশাআল্লাহ। ছাত্ররাই প্রথমে করেছিল যুদ্ধ, আজও ছাত্ররাই করেছে। আজকে বাংলাদেশের জনগণের স্টুডেন্টরা দেখে দিচ্ছে যে বাংলাদেশের জনগণ ছাত্ররা কি জিনিস। আন্দোলনকারী ছাত্র জনতার যে স্রোত এখানে এসেছে, সেই স্রোত থেকে তারা বলছেন যে তারা এই বাংলাদেশ আর চান না, তারা কোনো ধরনের রক্তপাত চান না, তারা কোনো ধরনের মারামারি চান না, তারা কোনো ধরনের হানাহানি চান না। তারা নতুন বাংলাদেশ চান, যে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, অগ্রগতির বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো ধরনের হানাহানি থাকবে না, অস্থিরতা থাকবে না এবং কোনো সরকার এই ধরনের এই যে রাস্তা তাদের অবস্থান রয়েছে, সেই অবস্থানটি তারা ছেড়ে যাবেন না। আজকে সরকারের পক্ষ থেকে গতকাল থেকে কার্যক্রম দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই কাজ নিয়োগ প্রত্যাখ্যান করে ছাত্র জনতাকে রাজপথে নেমে আসার আহ্বান করেছে এবং তারা আজকে এই কাজ নিয়োগ প্রত্যাখ্যান করে পুরো দেশের সহ এই শাহবাগ চত্বরে নেমে এসেছেন। তারা বলছেন দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাজপথ
ছেড়ে তারা যাবেন না। তারা বলছেন তারা কোনো ধরনের রক্তপাত চান না, তারা কোনো ধরনের মারামারি চান না, তারা কোনো ধরনের হানাহানি চান না। তারা চান নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের ছাত্রদের উপরে কোনো গণতন্ত্র হামলা করবে না। তারা সম্প্রীতি বাংলাদেশ চায়, তারা শান্তি বাংলাদেশ চায়। আজকে এনডিপিকে আমার এনডিপি তারা কোনো ধরনের রক্তপাত এখন এসেছে আমাদের সাথে জাতির কাছে কেন আমাদের মতভেদ করতে হবে? আপনি কি জানেন না আপনি জানেন না কেন মতভেদ করতে হবে? এখানে হাজারো ভালো হয়েছে কালামা শরীফ দিয়ে নাম ছিলাম হয়তো শরীর কখন হবে না হয় ঘরে ফিরবে না। আমার বাচ্চাকে বলছি তোমাদের সাথে। দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেখছিলাম যে ছাত্র জনতার যে ঢল নেমেছে, তাদের বক্তব্য, তাদের দাবি, তাদের এই মুহূর্তের অবস্থান সম্পর্কে আমরা জানছিলাম। আমরা এই মুহূর্তে যাচ্ছি সায়েন্স ল্যাব এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর, তার সাথে যুক্ত হব। সাগর, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে বলবেন? তো আমি যদি আর 20 মিনিট আগের কথা বলি, তাহলে আমরা দেখতে পেয়েছিলাম তখন এই রাস্তাটি আসলে একদম শুনশান ছিল, নীরব ছিল এবং দর্শক, আমরা সায়েন্স ল্যাব এলাকা থেকে দেখছি যে ছাত্র জনতার যে ঢল নেমেছে, যে আন্দোলনকারী বা আমরা যে জনস্রোত দেখছি আজকে, তাদের অবস্থান দেখছি এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আমরা দেখছি যে তারা আন্দোলন করছেন, একটা অহিংস আন্দোলন। অবশ্যই তাদের দাবি আছে এবং তারা একটি নতুন বাংলাদেশ দেখার উদ্দেশ্যে, তাদের বক্তব্য থেকে আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে তারা একটি নতুন বাংলাদেশ দেখার চিন্তা করছেন, সেই স্বপ্ন দেখছেন, সেইটাই তাদের আন্দোলন। তারা সেই দাবি নিয়ে আজকে নেমেছেন এবং সেনাবাহিনী এই পর্যন্ত তাদেরকে বাধা দেননি। তাদেরকে ফুল দিয়ে আন্দোলনকারী বা যে জনস্রোত বলবো, যে ছাত্র জনতা, তারা সেখানে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের সাথে কোনো ধরনের সহিংসতা হয়নি এবং তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকা হাতে সাধারণ জনগণ, শিক্ষার্থী, জনতা, সেনাবাহিনীর অবস্থানও আমরা সেখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কোনো ধরনের সহিংসতা নেই। তারা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জনস্রোত দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা সায়েন্স ল্যাব এলাকার মোড় থেকে এই দৃশ্যটি দেখছি। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি। ঢাকার রাস্তায় চারপাশ থেকে মানুষ প্রবেশ করছে। ছাত্র এবং জনতার যে বিপ্লব, সেই বিপ্লব দেখছে বাংলাদেশ। আমরা দেখেছি নারায়ণগঞ্জ থেকে মানুষ আসছে গাজীপুর থেকে, মানুষ আসছে সাভার, মানুষ আসছে কালিয়াকৈর থেকে, মানুষ আসছে কেরানীগঞ্জ থেকে, মানুষ আসছে এবং এই বিপ্লবে অংশগ্রহণ করছে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এবং সব আপামর মানুষের এই উত্তাল স্রোত এখন আমরা দেখতে পাচ্ছি। হ্যালো হ্যালো জনস্রোতে পরিণত হয়েছে, যেটা শুরু হয়েছিল একটা শিক্ষার্থীদের আন্দোলন থেকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশের জনগণ তাতে যোগ দিয়েছে এবং তারা এখানে একটি অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের একটাই দাবি, যে মানুষের যে স্রোত, এই স্রোত হয়তোবা ঢাকা কখনো দেখেনি। এমন মানুষ, এমন জনস্রোত আমরা দেখেছি যে এক ধরনের বাংলাদেশের ইতিহাসে এই ইতিহাস হয়তো বিরল ঘটনা। বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে, সেই মিরপুর থেকে মানুষ আসছে শাহবাগের দিকে, মানুষ আসছে বাড্ডা, রামপুরা থেকে মানুষ আসছে সেই
সাভার বসিলা থেকে বিপুল সংখ্যক মানুষের এই জনস্রোত এখন কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে। আমরা দেখেছি এই যে বিপ্লব, এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে লাখো মানুষের আজকে এই বিপুল মানুষের জনস্রোত ছুটছে শাহবাগের দিকে। এবং তাদের যে দাবি ছিল এতদিন ধরে, তাদের যে দাবি, তাদের সেই দাবির পক্ষে আজকে সাধারণ মানুষ, ছাত্র এবং জনতা দাবি এক, দফা এক, তাদের সেই এক দফা দাবির পক্ষে মানুষের জনস্রোত আজকে নেমেছে। এই বিপ্লবী মানুষ, তারা দলে দলে লাখো লাখো মানুষ সমবেত হচ্ছে শাহবাগে। শাহবাগমুখী মানুষের স্রোত আমরা দেখতে পেয়েছি যে উত্তরা থেকে, গাজীপুর থেকে বিপুল সংখ্যক মানুষ হেঁটে হেঁটে আসছে এবং এই মানুষের স্রোত দেখার জন্য অনেকে রাস্তায় নেমে এসেছে। আমরা দেখেছি নারীরা রাস্তায় নেমে এসেছে, আমরা দেখেছি শিশুরা রাস্তায় নেমে এসেছে, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। রাস্তায় নেমে এসেছে দিনমজুর, রাস্তায় নেমে এসেছে শিশু, রাস্তায় নেমে এসেছে বৃদ্ধ, রাস্তায় নেমে এসেছে মসজিদের ইমাম, পেগোডার পুরোহিত থেকে শুরু করে সবাই আজ রাস্তায় নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বিপুল বিপ্লব এবং মানুষের সয়লাভ। বিশেষ করে আমরা দেখেছি যে উত্তরা থেকে শাহবাগের যে সড়ক, সেই সড়কের কোথাও জনস্রোত নেই, এমন কোনো রাস্তা ফাঁকা নেই এবং কোনো সড়কে কোনো গাড়ি নেই। কিন্তু আজকে কোনো গাড়ি ঘোড়া আমরা দেখতে পাইনি। এই পুরো সড়কের মধ্যে কোথাও কোনো গাড়ি নেই, রাস্তায় কোনো রিক্সা। শেখ হাসিনা পলাইছে রাত্রে। মানুষ বিভিন্ন কথা আসলে বলছে এবং বিভিন্ন মানুষ জয়ধ্বনি করছে। তারা বলছে ছাত্ররা যে আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলন পর্যায়ক্রমিকভাবে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জায়গাটি তারা চেয়েছে এবং এই বিপ্লবের সূচনা যেদিন হয়েছে তার মধ্য দিয়ে তারা চেয়েছে যে তাদের কোটা সংস্কারের আন্দোলন পরবর্তীতে এক দফা দাবিতে রূপ নেয়, সেটি পর্যায়ক্রমিকভাবে এসেছে এবং তাদের মূল দাবি ছিল তাদের এই কোটা আন্দোলনের সংস্কারের দাবিটি এক পর্যায়ে বিপুল সংখ্যক তাদের সহকর্মীদের হত্যা, নিপীড়ন এবং নির্যাতন, বিশেষ করে অনেক শহীদের প্রাণের রক্তের বিনিময়ে তারা এই বিপ্লবের পর্যন্ত আসতে পেরেছে বলে তারা তাদের যারা নিহত হয়েছে, সেই নিহত শহীদ, সেই নিহত শহীদদের প্রতি তারা আজ বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে যে যাদের রক্তের বিনিময়ে তারা আজ যে জনস্রোত নেমে এসেছে সড়কে, সেই জনস্রোত সেই সব বিপ্লবীদের পক্ষে, সেই সব বিপ্লবীদের জন্য আজকে তারা রাস্তায় নেমে এসেছে এবং পক্ষে এবং তারা বলছেন যে এইখানে বিপুল সংখ্যক মানুষ এসেছে, বিপুল সংখ্যক মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, এখানে কেউ নেই এমন যে যারা আসেনি আজকের এই বিপ্লবে তারা অংশগ্রহণ করেছে এবং এটি শান্তিপূর্ণ। কোথাও কোনো সংঘাত আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আজকে কোথাও সংঘাত নেই, সড়কে সড়কে মানুষ। এবং তারা বলছেন যে এক দফা দাবি, সেই দাবির পক্ষে তারা সবসময় অটল ছিলেন এবং তাদেরকে বিভিন্ন সময়ে গুলি করা হয়েছে, তবুও তারা সড়কে ছিলেন। সে আবু সাইদের কথা তারা আজ স্মরণ করছেন, তারা স্মরণ করছেন মুগ্ধর কথা, যেই মুগ্ধ পানি দিয়ে সহযোগিতা করেছিল, সেই মুগ্ধকে তারা আজ স্মরণ করছেন। এখানে এসেছেন বিপুল সংখ্যক মানুষ। আসলে এই মানুষের ব্যাখ্যা দেওয়া যাবে না। এখানে করুণ কেরানি আছেন, এখানে অফিসার আছেন, এখানে মুটে মজুর, মুচি, কামার কুমার, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আজ এই জনস্রোতে অংশগ্রহণ করেছেন। এখানে আজ কারো পরিচয় নেই। তারা চান যে তারা যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে তাদের বিজয় হয়েছে বলে তারা মনে করছেন এবং তাদের এই স্রোত, অর্থাৎ আজকে যে লং মার্চ কর্মসূচি, সেই লং মার্চ কর্মসূচিতে বাঁধ ভাঙা মানুষ যোগ দিয়েছে। তারা বলছেন তাদের দাবি যৌক্তিক বলেই আজকে সর্বস্তরের মানুষ এই বাঁধ ভাঙা জোয়ারে অংশগ্রহণ করেছেন। তাদের এক দফা এবং সেই এক দফার পক্ষে তারা শেষ পর্যন্ত প্রায় 300 লোকের প্রাণহানি হয়েছে, সেই প্রাণের বিচার চেয়ে তারা শেষ পর্যন্ত এই সরকারের পতন দাবি করেছেন। সেই শহীদ মিনারের কেন্দ্রস্থল থেকে সেই ঘোষণা আসে এবং কোটা সংস্কারের আন্দোলনে যারা রয়েছিলেন, সেই নাহিদ
হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাদের যৌথ বিবৃতিতে সেদিন এক দফা দাবি ঘোষণা করা হয়। তারপর গতকালও তারা দেখেছি আমরা যে গতকালও বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি সংঘর্ষে আরও প্রায় শতাধিক মানুষ মৃত্যু হয়েছে। সেই মৃত্যু পথযাত্রী যাদের মৃত্যুর মিছিলে আজকে তারা প্রতিবাদে ফেটে পড়েছেন, সেই মৃত্যুর মিছিলকারীদেরকে তারা আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। যত নিহতজন আছেন সেই নিহত মানুষের, সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আজকে বিপ্লব করছেন এবং সেই বিপ্লব তাদের এই বাঁধ ভাঙা স্রোত আজকে এগিয়ে চলেছে এবং তারা এগিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমরা দেখেছি উত্তরা থেকে মানুষের স্রোত আসছে মিরপুর থেকে জনস্রোত আসছে, নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে আসছে, কেরানীগঞ্জ থেকে মানুষ আসছে, মুটে মজুর আসছে, সর্বস্তরের মানুষ। সেখানে আসলে পার্থক্য করা যায় না কে আজ কোন দলের, কে আজ কোন পক্ষের, কে আজ কোন ধর্মের কিংবা কোন মতের। সব ধর্ম, সব মত, সব পক্ষ আজ এই সামিল হয়েছে এই জনস্রোতে। এবং আমরা দেখেছি যে উত্তরা থেকে সেই মিছিল কিন্তু উত্তরা হয়ে বনানী, মহাখালী এবং রাস্তার দুপাশে কিন্তু আমরা সাধারণ মানুষকে দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ কিন্তু তাদের এই বিপ্লব করে যাচ্ছেন। এবং কর্মসূচিকে কেন্দ্র করে সেই মিছিলটি আমরা এই 30 মিনিট ধরে এই মহাখালীতে অবস্থান করছি। আমরা দেখছি যে মানুষের যে স্রোত, এই স্রোত কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং আমরা এর আগে আপনাদেরকে যেমনটা জানিয়ে দিয়েছিলাম যে তাদের যে এক দফা। দর্শক, দেশের চলমান পরিস্থিতি নিয়ে জনগণের উদ্দেশ্যে এই মুহূর্তে বক্তব্য রাখছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা তার বক্তব্যে সরাসরি চলে যাচ্ছি। এখানে কেউ থাকবে না। মানুষ এই আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলে এসেছেন এবং আপনারা দেখাচ্ছেন যে এখানে সেনাবাহিনী কিন্তু আসলে জিজ্ঞেস করো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব।
আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা আবারও গণভবনের ফুটেজ দেখতে চলে যাচ্ছি সরাসরি। ওখানে আমাদের সহকর্মীরা আছেন, আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করব। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা, ওনাকে সবাই শ্রদ্ধা করে, ছাত্ররা শ্রদ্ধা করে, ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। হ্যাঁ, আজকেই, বিকজ আমাদের এই সময় নাই। এটা একটা বিশেষ একটা পরিস্থিতি, আমরা আজকেই যে এই পরিস্থিতি এটা একটা আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য, আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি।
আমরা এটা না, আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। এটা আমরা এখনো এটা টু আর্লি। আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে, আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো। পরিস্থিতি ছিল খুব কম, সময় খুব কম ছিল। আমি যাদেরকে পেয়েছি অনেককেই আমি বলেছি, সবাই হতেন, বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা এখানে ছিলেন, তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে, এই যে আমরা যে আলোচনা করছি, সবাই এটাতে রাজি হয়েছেন। এখানে মমিনুল হক সাহেব ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন, জুনায়েদ সাকি উনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন। আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি। এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা। আমি তো বলছি এতক্ষণ আমার এই বক্তব্যের ছাত্রদের প্রতিনিধি বলতে আমি এখন ওনাদের কাউকে পাইনি। আমি ডক্টর আসিফ রিকোয়েস্ট করেছি, ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য। আমি আশা করব যে এই ভিডিও মেসেজটাও কাজে ইয়াদ হবে, কাজ দিবে। এইভাবে আমরা কাজ করে যাব। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন। ইট ইজ টু আর্লি। আমরা কাজ করছি, আমাদের একটু কাজ করতে দেন, একটু সময় দেন। আমরা একটা সলিউশনের মধ্যে আমরা যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা সবাই যারা আন্দোলনরত, যারা ছাত্ররা আছেন, আন্দোলনরত যত লোকজন আছেন, দয়া করে ঘরে ফিরে যান। সবাই ভালো থাকেন, আল্লাহ আমাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তার বক্তব্য দেখছিলাম। আমরা আবারও ফিরে যাচ্ছি গণভবনের ফুটেজে। আমরা একটি ফুটেজ দেখতে পাচ্ছি যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছাড়ার যে দৃশ্যটি, সেটা আমরা দেখতে পাচ্ছি। হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করলেন শেখ হাসিনা, সেই ফুটেজটি আমরা দেখতে পাচ্ছি। এটি গণভবনের একটি ফুটেজ যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শেখ হাসিনা উনি দেশ ত্যাগ করার সময় যে মুহূর্ত, হেলিকপ্টারে করে সেটার ভিডিও ধারণ। দর্শক, আবারও বলছি, আমরা ফুটেজ দেখছি গণভবন থেকে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করলেন সেই ভিডিও ধারণ, সেই ফুটেজটি আমরা দেখছি। হেলিকপ্টারে করে তিনি দেশ ত্যাগ করেছেন। আমরা সেনাপ্রধান ওনার বক্তব্য শুনছিলাম। তিনি বললেন ছাত্র জনতাকে শান্ত হবার জন্য, একটু অপেক্ষা করবার জন্য, উনি রাষ্ট্রপতির সাথে বসে আমাদেরকে
এই যে এতগুলো ছাত্র হত্যা এবং যা যা দাবি ছিল সেগুলোর একটি সমাধান তিনি দিবেন। তিনি ধৈর্য ধরতে বলেছেন জনগণকে, ছাত্রদের শান্ত হতে বলেছেন এবং ওনার বক্তব্য থেকে যা শুনছিলাম আমরা, উনি আজকের মধ্যে একটি সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন। সম্ভবত আমরা আজকের মধ্যেই তার একটি সিদ্ধান্ত জানতে পারবো। আমরা ফুটেজ দেখছি গণভবন থেকে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করছেন সেই দৃশ্য। হেলিকপ্টারে করে তার দেশ ত্যাগের দৃশ্য ধারণ করেছে, সেই ভিডিও ফুটেজটি আমরা দেখছি। আমরা এই একই ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করছি বারবার, কারণ জনগণ হয়তো এই মুহূর্তটি দেখবার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ আগে আমরা সেনাপ্রধান ওনার বক্তব্য শুনছিলাম। উনি প্রধান সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বসেছিলেন এবং সব সমস্যার একটি সুরাহা, একটি সমাধান দেওয়ার জন্য উনি সবাইকে শান্ত হতে বলেছেন এবং ধৈর্য রাখতে বলেছেন।